বাংলাদেশে কি সেনা বিদ্রোহ আসন্ন? কারণ প্রায় ২৬ জন সেনাকর্তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। এটা এখন একেবারে প্রকাশিত খবর। জেনারেল ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি। এই সেনাকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ফলে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে সেনাবাহিনীতে। গতকাল ঢাকা সেনানিবাসে ৫৬ জন উচ্চপদস্থ সেনাকর্তা বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে যে প্রশ্নগুলো উঠছে তা হলো, এক, সেনা অফিসারদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কেন নিল ইউনূস সরকার? দুই, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি? তিন, গতকাল ৫৬ জন সেনাকর্তার বৈঠকে কি আলোচনা হলো এবং কি সিদ্ধান্ত হলো? চার, সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা? পাঁচ, সেনার মধ্যে যে পাকিস্তানপন্থী অংশ আছে তারা ফয়জুর রহমানের নেতৃত্বে সরকারের সঙ্গে আছে, তাদের ভূমিকা কি হতে চলেছে? এবং ছয়, শেষ, এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা? এই প্রশ্নগুলো সংক্ষেপে আলোচনা করব এখনকার প্রতিবেদনে। ইউনূস সরকারের সর্বশেষ সংকট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ করে তুলেছে সেটা বলাই বাহুল্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮ জন ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছেন অন্তত ২৫ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা। এর ফলে সেনাবাহিনীর অভ্যন্তরে তীব্র ক্ষোভ উত্তেজনার সৃষ্টি স্বাভাবিক। কিন্তু ইউনূস সরকারের এই সিদ্ধান্তের কারণ কি? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তরিম সরকার বা অন্তর্বর্তী সরকার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেয়ার পেছনে রয়েছে গুম, গোপন আটক এবং নির্যাতনের অভিযোগ। এই মামলাগুলো মূলত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল এবং ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে সংঘটিত অভিযোগ থেকে উদ্ভূত। তবে এও বাহ্য, আগে কহ আর। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আরও এক বড় রাজনৈতিক কৌশল। ইউনূস সরকার ইসলামী বিপ্লবী গার্ড IRA, যেটা ইরানে আছে, তার আদলে বাংলাদেশ সেনাবাহিনীকে পুনর্গঠনের পরিকল্পনা করছে বলে সংবাদ এসেছে। IANS লাইভ সংবাদ পোর্টালে প্রকাশিত সংবাদের শিরোনামটা একবার দেখুন, যার হেডলাইন জার্নি টুয়ার্ডস বিকামিং অ্যান ইসলামিক স্টেট। জার্নি টুয়ার্ডস বিকামিং অ্যান ইসলামিস্ট স্টেট, অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্রের দিকে যাত্রা শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের নিয়মিত সশস্ত্র বাহিনীকে ভেঙে দিয়ে জামায়াতে ইসলামীর প্রভাবাধীন একটি জঙ্গিবাদী সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা চলছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাত্রা এর মধ্যে পুরোপুরি। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের ISI এবং চীনের ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক তথ্য বলছে যে পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি, যেটা অক্টোবর 2025 সালে, এটা তো শুরু হয়েছে আগে থেকেই, অক্টোবর 2025 সালে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিবের নেতৃত্বে একটি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দল এই কয়েকদিন আগে ঢাকা সফর করেছে। এর আগে জানুয়ারিতে ISI এর একটি প্রতিনিধি দলও ঢাকা সফর করে। গোপন বৈঠক ও পরিকল্পনা এখানেই তৈরি হয়। বাংলাদেশের DGFI তারপর গোপনে পাকিস্তান সফর করেছে, সেখানে ভারত বিরোধী কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে নতুন পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে যারা গেছে এবং ওখান থেকে পাকিস্তান থেকে যারা বাংলাদেশে এসছে তাদের পুরনো পাসপোর্ট নয়, নতুন পাসপোর্ট দিয়ে তাদের পরিচয় গোপন করে রাখা হয়েছে।
সেনাবাহিনীর আভ্যন্তরীণ পরিস্থিতি কি? এই পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে তিনটি প্রধান গ্রুপের অস্তিত্ব লক্ষ্য করা যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন গ্রুপ রয়েছে একটি, এবং এটা হচ্ছে সেনাপ্রধান প্রাথমিকভাবে সংখ্যালঘু নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়ে একটা অবস্থান নিয়েছিলেন। তিনি পাকিস্তানের হস্তক্ষেপ এবং সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতাও করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জামায়াতের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বাধীন পাকিস্তানপন্থী গ্রুপ, এই গ্রুপটি প্রো পাকিস্তান, এটা সবাই জানে, পাকিস্তানপন্থী তারা, এবং জামায়াতে ইসলামীর সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সংযোগ। আর জামায়াতে ইসলামী বাংলাদেশ, তারা বাংলাদেশের দল হলেও তাদের হেডকোয়ার্টার লাহোরে। তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সেনার। ফয়জুর রহমানের নেতৃত্বে একটি অভ্যুত্থানের চেষ্টাও একবার হয়েছিল, সেটাও আপনাদের হয়তো মনে আছে, যদিও সেটা ব্যর্থ হয়নি। ওই যে ওয়াকারুজ্জামান যখন আফ্রিকা সফর সেরে আসছিলেন, তখন ভারতীয় গোয়েন্দা বাহিনী তাকে খবর দেয় যে তাকে এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে। এই জন্য তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামেননি, তিনি এসে নেমেছিলেন তেজগাঁও এয়ারপোর্টে। আইএসআই জামায়াত প্রভাবিত গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় অংশ এখন জামায়াত ইসলামীর প্রভাবাধীন তারা। এই গ্রুপ আইএসআই এর নির্দেশনা অনুসরণ করছে এবং ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের পক্ষে রয়েছে, ওই ইরানের মতো, আফগানিস্তানের মতো। এই প্রেক্ষিতে সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা আছে দেখা যাক। ইতিপূর্বে আমি একাধিক ভিডিওতে বলেছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের লোভ আছে 16 আনা, কিন্তু বড় কোনো ঝুঁকি নেওয়ার সাহস নেই, যে জন্যে তিনি গত বছর 5 আগস্টে দেশের মানুষের জানমালের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার কথা বলেও পিছিয়ে গিয়েছিলেন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে সরাসরি তার নেতৃত্বে সেনা বিদ্রোহের সম্ভাবনা খুবই কম। তবে তার জায়গায় অন্য কেউ যে অভ্যুত্থান ঘটাবেন না তা নয়। যেখানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতেই পারে। পরিস্থিতি অত্যন্ত জটিল, সে বিষয়ে সন্দেহ নেই। এই পরিস্থিতি কেন হলো সেটা তো আগেই বলেছি, যে 25-26 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সেনাবাহিনীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান সরকারের সিদ্ধান্ত রুখতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার কারণ সেনাবাহিনীর মধ্যে ঐক্যের অভাব। কারণ সরকার জানে যে সেনাবাহিনীর মধ্যে যদি ওয়াকারুজ্জামান কোনো কঠোর কোনো এই অবস্থান নেন, তার বিরুদ্ধে সেনাবাহিনীর ভেতর থেকেই তার প্রতিবাদ আসবে। ওয়াকার বিরোধী গোষ্ঠীরা এখন রীতিমতো বড় জায়গায় উঠে এসেছে। জেনারেল ওয়াকারুজ্জামান জামায়াতপন্থীদের কাছে নতি স্বীকার করার পর তিনি নামে সেনাপ্রধান এখন, কিন্তু সেখানে এখন জামায়াতের এবং জামায়াতপন্থী ফয়জুর রহমানদের তাদের ডিকটেটে চলে সেটা। ফলত আইএসআই এবং জামায়াত জোট এখন বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের শক্তিশালী অবস্থান তাদের। এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা? দেখুন, ইউনূস সরকারের স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। মে 2025 সালেই সরকার পতনের গুজব জল্পনা একটা ছড়িয়েছিল এবং ইউনূসকে পদত্যাগের কথা ভাবতে হয়েছিল। কিন্তু ওই যে বললাম, সেনার মধ্যেকার জামায়াতপন্থী তথা পাকিস্তানপন্থী অংশ এখন এতটাই প্রবল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি জামায়াতপন্থীদের কাছে এতটাই নতি স্বীকার করেছেন যে এই সরকারকে বাঁচিয়ে রেখে যারা জামায়াতপন্থী সেনা তারা এবং পাকিস্তানপন্থী তারা এই সরকারকে বাঁচিয়ে রেখে তাদের এজেন্ডা সফল করতে চাইবে। তারা চেষ্টা করবে সরকার বাঁচাতে, যদি প্রয়োজন হয় তারা জেনারেল ওয়াকারুজ্জামানকে হটাতে চাইবে তার পদ থেকে।
সুতরাং পদ রাখার জন্যে ওয়াকারুজ্জামান এখন একটু অন্য রকমের অবস্থান নেবেন, চুপচাপ তিনি দুকলে থাকবেন যেমন তিনি এতদিন থেকেছেন। আর তাদের এই কাজে ইউনূসের সঙ্গে থাকবেন কে? রাষ্ট্রপতি চুপ্পু। গতকাল একটি ভিডিওতে বলেছি রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে আওয়ামী লীগ সরকার, সুতরাং বাংলাদেশের যে জামায়াতপন্থী, পাকিস্তানপন্থী, আমেরিকাপন্থী তাদের সাথে জেনারেল রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে তাদের দোসর হয়েছেন। তিনি যেভাবে ইউনূস সরকারের সঙ্গে হাতে হাত ধরে অধ্যাদেশ জারি করেছেন, তাতে ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করে ফৈজুর রহমান বা অন্য কাউকে সেনাপ্রধান করতেই পারে এই সরকার এবং সরকারের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব। আর এখানেই উঠে আসছে আরেকটা সম্ভাবনা যে ওয়াকারুজ্জামান কি চুপচাপ তাহলে বসে থাকবেন? তার যা পূর্ব ইতিহাস তাতে তিনি যদি এটা মেনে নিয়ে বসে থাকেন কেউ অবাক হবেন না, কারণ তিনি এক পা এগোন তো 3 পা পিছিয়ে আসেন। তাকে হয়তো এমন টোপও দেয়া হবে যে তিনি সেনাপ্রধান থাকবেন, তাহলে যেসব অফিসারদের হাতকড়া পরিয়ে ওই পুলিশ ভ্যানে করে, প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হলে তাতে তার আপত্তি কোথায়? তার তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তিনি। সুতরাং এই জন্য ওয়াকারুজ্জামান কতটা এগোবেন সরকারের বিরুদ্ধে যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু তিনি চুপ হয়ে গেলেও যে অফিসাররা বিচারের মুখোমুখি হচ্ছেন তারা তো মানতে পারবেন না, কারণ মামলা শুরু হলেই যে তাদের চাকরি যাবে, এবং সেটাও চুপ্পু সাহেব সেই অধ্যাদেশও সই করে দিয়েছেন। সেই সঙ্গে চাকরি শুধু যাবে না, তাদের জায়গা হবে কোথায়? হাজতে, তারপর জেলখানা। সুতরাং তারা তো রুখে দাঁড়াবেই, দাঁড়াতে তারা বাধ্য। এবং তাদের সঙ্গে সেনার একটা অংশ যে থাকবে, সেটা বড় অংশ না ছোট অংশ নাকি মাঝারি অংশ সেটা পরে দেখা যাবে, কিন্তু একটা সেনার একটা অংশ তাতে থাকবেই। সেই চাপ সহজ হবে না ওয়াকারুজ্জামানের কাছে, তার দু নৌকোয় পা রেখে চলা আর সম্ভব হবে না। আর এখানে ওই যাত্রা দলের বিবেক সেজে মাঝে মাঝে বড় বড় যে ভাষণ দেন, সেসব ভাষণ আর তার চলবে না। আর এখানেই আসছে সরকার পতনের সম্ভাবনা। গতকাল 56 জন সেনাকর্তার বৈঠকের কোনো খবর বাইরে প্রকাশ হয়নি, আইএসপি আর কিছু বলেনি, এটাই স্বাভাবিক, কারণ এই সমস্ত যে বৈঠক হয় তার খবর খুব গোপন থাকে, বাইরে আসে না। তবে যেভাবে বিক্ষোভের প্রকাশ দেখা গেছে সরকারের সিদ্ধান্তের ফলে, তাতে সংঘর্ষের পরিস্থিতি যে আরও প্রবল হয়েছে সন্দেহ নেই। সরকারের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি তারা। সার্বিক পরিস্থিতি তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশ বর্তমানে একটি অভূতপূর্ব রাজনৈতিক সংকটের মুখোমুখি। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, সেনাবাহিনী ও সরকারের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটিয়েছে। যদিও তাৎক্ষণিক সেনা বিদ্রোহের সম্ভাবনা আছেই, এমন কথা হয়তো বলা উচিত নয়, তবে দীর্ঘমেয়াদে সেনাবাহিনীর আমূল পরিবর্তন এবং ইসলামিক র্যাডিক্যাল গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি এটা কিন্তু গুরুতর। পাকিস্তানের আইএসআই এবং জামায়াতে ইসলামীর সুপরিকল্পিত কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সেনা বিদ্রোহ অন্যান্য কারণে ইউনূস সরকারের পতন কেবল সময়ের ব্যাপার, তবে তার পরবর্তী পরিস্থিতি কিন্তু এখনকার থেকে আরও অনেক ভয়ঙ্কর, জটিল ও বিপজ্জনক হতে বাধ্য। সবশেষে আসি ভারতের ভূমিকা নিয়ে দুটো কথায়। ভারত কি চুপচাপ বসে থাকবে? ভারত কখনোই বাংলাদেশকে পাকিস্তানের আইএসআই এবং ইসলামী জঙ্গিদের হাতে ছেড়ে দিয়ে নিজের দেশের শান্তি ও সার্বভৌমত্বকে বিসর্জন দিতে পারবে না। ভারত ঝাঁপিয়ে পড়তে তৈরি, কেবল উপযুক্ত সুযোগের অপেক্ষায় আছে। সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে
এই যে তীব্র দ্বন্দ্ব বর্তমানে, সেই সুযোগ এনে দিয়েছে ভারত সরকারের কাছে। সেনাবাহিনীর মধ্যে যদি বাংলাদেশে যদি সেনাবাহিনী রাস্তায় নেমে আসে বিক্ষোভে, এবং যদি সেখানটায় কোনো সেনা অভ্যুত্থান গোছের যদি কিছু হয়, তাহলে ভারত সেই সুযোগ নিতে বাধ্য, নেবেই। সুতরাং আগামী যে কোনো দিন বড় কিছু যে ঘটতে চলেছে বলাই যায়। ধন্যবাদ।